প্রিয় শিক্ষার্থী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরের আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তোমাদেরকে এই অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের পাঠ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, তৃতীয় পত্র, অধ্যায় 4। এই 4 নম্বর অধ্যায়ে সংগঠিতকরণ বা সংগঠন, অর্থাৎ আজকের পাঠ হবে সংগঠন। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠে সংগঠনের নতুন অধ্যায় আমরা শুরু করছি। এই নতুন অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব সংগঠনের ধারণা, সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ এবং আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, অর্থাৎ আজকের পাঠের শিখন ফল হচ্ছে সংগঠনের ধারণাগুলো বলতে পারবে, সংগঠন প্রক্রিয়া বিভিন্ন পদক্ষেপগুলো বলতে পারবে, আর আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যদি আজকের পাঠগুলো তোমরা ভালো করে শুনে নাও, মনোযোগ দিয়ে শোনো এবং বইয়ের সাথে মেলানোর চেষ্টা করো, তাহলে তোমরা এই যে 3টা বিষয় আছে, একটা হচ্ছে সংগঠনের ধারণা, একটা হচ্ছে সংগঠন প্রক্রিয়া, আর আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আমাদের মূল পাঠ হচ্ছে অর্গানাইজিং, অর্থাৎ সংগঠন। সংগঠন হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ ব্যবস্থাপনার প্রথম কাজটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম পরিকল্পনা। আজকে আমরা আলোচনা করব সংগঠন অর্থাৎ ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ যেটি, সেটি হচ্ছে একজন ব্যবস্থাপককে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সংগঠন বা সংগঠিতকরণ। দেখো, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো দেখো, এখানে কি বলা হচ্ছে যে একদল লোক, দেখো 1 2 3 4 5 6 7 8 জন লোক এই যে একটা জায়গায় একটা টেবিল, ধরে নাও এটা একটা টেবিল, ওয়ার্ক টেবিল, এখানে লেখা আছে টিম ওয়ার্ক। আমরা এর আগে বলেছিলাম ব্যবস্থাপনা হচ্ছে একটি টিম ওয়ার্ক, আর এই টিম ওয়ার্কটাই হচ্ছে মূলত অর্গানাইজিং। দেখো, এখানে পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করার জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদিকে সঠিকভাবে সংগঠিত করার প্রয়োজন হয়, একত্রিত করার প্রয়োজন হয়। সংগঠিতকরণ মানে একত্রিতকরণ। খুব সহজ কথা। দেখো যে অর্থনীতির ভাষায় ছিল ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি। ভূমি, শ্রম, মূলধন, এই 3টি উপাদান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো, এই 3টি উপাদানকে আবার কাজে লাগানোর জন্য মানুষের প্রয়োজন হয়। আবার এই মানুষ কি করবে? এগুলো যন্ত্রের সাহায্যে এই কাজগুলো পরিচালনা করবে। তাহলে দেখো যে একটা প্রতিষ্ঠানেও মানুষ, যন্ত্রপাতি সহ নিয়োজিত উপকরণাদি পৃথকভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। কিভাবে পারে?
যখন এগুলোকে সংঘবদ্ধ করে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে দেয়া হয়, তাহলে এই দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে দেওয়ার ফলে দেখো একে অন্যের সাথে নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়। ছবিটাই তোমরা দেখো, এখানে বলা হচ্ছে যে এখানে দেখো সবগুলো বিভাগ বা উপবিভাগ, এক একজন ব্যক্তি এক এক বিভাগের দায়িত্বে আছে, কিন্তু এখানে দেখো একটা লেখা আছে TEAM, টিম ওয়ার্ক, WORK, ওয়ার্ক, টিম ওয়ার্ক। অর্থাৎ এই লোকগুলো যখন একত্রিত সংগঠিত হবে কোনো কাজ করবে, তখন সেটা হয়ে যাচ্ছে টিম ওয়ার্ক। আর টিম ওয়ার্কটাই হচ্ছে মূলত অর্গানাইজেশন, মূলত অর্গানাইজেশন, অর্গানাইজিং, যেটাই বলি না কেন। এখন দেখো যে একদল সংঘবদ্ধ লোকের, প্রিয় শিক্ষার্থী, আমরা পরে একটা পিকচার আছে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। দেখো যে তোমরা দেখো লেখা উঠেছে সংগঠন ধারণা, অর্থাৎ সংগঠন আমরা কাকে বলি, সংগঠন কি, সংগঠন কাকে বলে, সংগঠন বলতে কি বোঝো, ইত্যাদি। দেখো এখানে একটা ছবি আছে, এই যে দেখো প্ল্যান, হ্যাঁ, সাকসেস, ডেভেলপমেন্ট, ম্যানেজার, তারপর হলো ম্যানেজ, ওয়ার্ক, হ্যাঁ, শিডিউল, তারপর ম্যানেজমেন্ট, বিজনেস, কোম্পানি, স্ট্র্যাটেজি, চার্ট, ডিসিপ্লিন, আইডিয়া, হ্যাঁ, অনেকগুলো কথা এখানে দেখো, অনেকগুলো কথা এখানে লেখা আছে। তাহলে দেখো এই সবগুলো মিলেই হচ্ছে কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন এই প্রকল্প ব্যবস্থাপক, প্রকল্প ব্যবস্থাপনা, এই প্রকল্প ব্যবস্থাপনা কাজটাকে সুদৃঢ় করার জন্য আমার সংগঠনের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? আমার সংগঠনের প্রয়োজন আছে। আর এই সংগঠন দেখো, এই সংগঠন হচ্ছে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, এখানে ৬ জন লোক আছে এক টেবিলে বসে একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা একত্রিত হয়েছে, সংগঠিত হয়েছে। কারণ কি, যে এই যে এইটাই ধরো একটা প্রজেক্ট, এখন এই প্রজেক্টটা নিয়ে তারা আলোচনা করছে, এই প্রজেক্টটা বাস্তবায়ন করাটাই হচ্ছে মূলত সংগঠনের কাজ। অর্থাৎ একদল সংঘবদ্ধ লোকের কর্মপ্রচেষ্টাই হচ্ছে সংগঠন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু শিখে নেই, হ্যাঁ, তোমরা, আমি বলি তোমরা একটু ভালো করে শিখে নাও যে অর্গানাইজিং শব্দটি অর্গানাইজিং থেকে এসেছে, যার অর্থ কোনো পৃথক সত্তা বিশিষ্ট অংশগুলোকে এতখানি সমন্বিত করা, যার ফলে প্রত্যেকের অংশের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সামগ্রিক হুইল, কোন সামগ্রিক হুইল মানে এই যে আমরা বলছি দেখো, এই যে হুইল, কিন্তু এটা কিন্তু একটা চাকা। তাহলে কি হচ্ছে যে কোনো কিছু সৃষ্টি হয়। যেমন দেখো তুমি ছোটবেলায় লক্ষ্য করবে, এখনো দেখো অনেক, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমাকে একটা খেলনা এনে দেওয়া হয়েছিল, সেগুলো ডিটাচড করে দেওয়া হয়েছিল, তারপর তুমি সেটা ছবি দেখে দেখে সেটা কোন জায়গায় কোন ফরম্যাট বসবে এটা তুমি নিজেরই চেষ্টা করেছিলে না? এখনো দেখো অনেক বাচ্চা কিন্তু তাই করে, কিন্তু অনেক বাচ্চা কিন্তু তাই করে। এখন এখানেই হচ্ছে যে এখানে সেটা বিল্ডিং হতে পারে, অন্য কিছু হতে পারে, গাড়ি হতে পারে, অনেক কিছুই ছিল এই খেলনাগুলো দিয়ে। তাহলে এই খেলনাগুলো ছোট ছোট অংশ দিয়ে মূলত কার্যকর, কার্যত কোনো কিছু অনুমান করা যায় না, কিন্তু যখন এগুলোকে একত্রিত জুড়ে দেওয়া যায় তখন কিন্তু অনেক কিছু সৃষ্টি হয়ে যায়, অনেক কিছু সৃষ্টি হয়ে যায়। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী, আমরা মূল সংগঠন কাকে বলে, সংগঠন কাকে বলে, সংগঠনের, সংগঠন কি, সংগঠন বলতে কি বুঝি, এটা আমরা একটু দেখি। যে একদল সংঘবদ্ধ লোকের কর্মপ্রচেষ্টাই হচ্ছে সংগঠন, একদল সংঘবদ্ধ লোকের কর্মপ্রচেষ্টাই হচ্ছে সংগঠন। আবার আমরা যদি আরো একটু বিস্তারিত বলার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে বলবো যে একটি প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগ, উপবিভাগ সবগুলোকে একত্রিত করে কি করা, দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দেয়া, সেটাই হচ্ছে মূলত সংগঠন, সেটাই হচ্ছে মূলত সংগঠন। এখন দেখো
যে এখানে এখানে একটা জিনিস মনে রাখো যে সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার এরূপ সম্পর্কের কাঠামোকেই সংগঠন বলা হয়। তাদেরকে আমরা বলবো সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যেকার ব্যক্তিবর্গের অর্থাৎ এখানে অনেকগুলো এই যে ব্যক্তিবর্গ আছে, এখানে অনেকগুলো ব্যক্তি আছে, এই ব্যক্তিবর্গের এরূপ সম্পর্কের কাঠামো তারা কি কিসের জন্য বসেছে, যে এই যে তারা এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য একত্রিত হয়েছে। এরূপ সম্পর্কের কাঠামোকেই কি নামে বলছি আমরা, সংগঠন বলছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সহজ কথা মনে রাখো যে একদল সংঘবদ্ধ লোকের কর্মপ্রচেষ্টাই হচ্ছে সংগঠন। আবার যদি বিস্তারিত বলে যে সংগঠন বলতে কি বোঝো, সংগঠন কাকে বলে, তখন আমরা বলবো যে একদল সংঘবদ্ধ লোকের কর্মপ্রচেষ্টাকেই সংগঠন বলা হয়। অর্থাৎ কি করা হয় যে প্রতিটি বিভাগ উপবিভাগ একত্রিত করে কিছু কাজ বাস্তবায়ন করা, দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দেয়া এবং সেই অনুপাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাই হচ্ছে মূলত সংগঠন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয়টি চাই। দ্বিতীয়টি দেখো যে আমাদের আছে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। অর্থাৎ একটা সংগঠন কিভাবে সৃষ্টি হতে পারে। সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদি। অর্থাৎ আমরা যেটা বলছি যে ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি, কলকব্জা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে একত্রিত করা এবং কি করা, সংহত করা, সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়া। বিশিষ্ট ব্যবস্থাপনাবিদ, মনে রাখো বিশিষ্ট ব্যবস্থাপনাবিদ এলেন বলেছেন সংগঠন হলো একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও বন্টন এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে জড়িত বা সম্পর্কিত। এখন এই সংগঠনের এলেনের এই সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সংগঠন প্রক্রিয়ার প্রকৃত চিত্রটা আমরা কিন্তু পেয়ে যাই। দেখো ১ নাম্বার একটা পদক্ষেপ বলা হচ্ছে, নিচের দিক থেকে উপরের দিকে যায়। প্রথমে আছে কি, কার্য বিভাজন। তার মানে কি, যে সব ব্যক্তি যে একই কাজ পারে তা কিন্তু না, আলাদা আলাদা বিশেষজ্ঞ ব্যক্তি থাকে, তাদেরকে সেই কাজটা ভাগ করে দেয়া হয়। কারণ এক ব্যক্তি যদি সব কাজ করতে চায় তাহলে সে করতে পারবে না। সংগঠনের উদ্দেশ্য হচ্ছে কি, যে প্রতিটা বিভাগকে তার স্ব দায়িত্ব কর্তৃত্ব কি করা হবে, বন্টন করে দেয়া হবে, শ্রেণীবদ্ধকরণ করে দেয়া হবে। তারপরে না গেছে তারা স্ব দায়িত্ব পালন করবে এবং মূল উদ্দেশ্য, সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই সেই কাজগুলো করবে এবং সেটা সহজেই বাস্তবায়নযোগ্য হবে। অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ বা পদক্ষেপ হলো কার্যাদি সঠিকভাবে শনাক্ত করা। তার মানে কি করব, আমরা প্রথমে কাজ শনাক্ত করব, সেই শনাক্তকৃত কাজটাকে কি করব, যে প্রকৃতি অনুযায়ী অর্থাৎ ধরন অনুযায়ী কি করা হবে, কাজটাকে ভাগ করে দেয়া হবে। এখন এই ভাগ করে দেওয়ার ফলে যে একটা প্রতিষ্ঠানে দেখো যে অফিস বিভাগ আছে, বাজারজাতকরণ বিভাগ আছে, তারপর উৎপাদন বিভাগ আছে, কর্মী বিভাগ আছে, ক্রয় বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে, অনেকগুলো বিভাগ আছে। তাহলে একজন ব্যক্তি কি এই কাজগুলো করতে পারবে? অবশ্যই না। এখন উদ্দেশ্য অর্জনের জন্য কি করা হবে, সবগুলো বিভাগকে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হবে এবং সেই কাজটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো ২ নাম্বার হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িত করো। কাজ ভাগ করে দেওয়ার পর কি করা হলো, কার্য বিভাজন করে দেওয়া হলো, প্রতিটা বিভাগকে স্ব কাজটা দিয়ে দেওয়া হলো। এখন কাজ ভাগ করার পর সংগঠন প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো প্রত্যেক কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করে দেয়। অর্থাৎ প্রতিটা বিভাগে কে কোন বিভাগে আছে তার দায়িত্ব এবং কর্তৃত্ব কি করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া, যাতে এক বিভাগ অন্য বিভাগের উপর কর্তৃত্ব খাটাতে না পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো যে উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগ পাশাপাশি থাকলেও থাকে উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগ।
কারণ কাঁচামাল ক্রয় করে উৎপাদন বিভাগকে দেয়, উৎপাদন বিভাগ সেই কাঁচামাল থেকে কি করে পণ্য উৎপাদন করে। কিন্তু দেখো, কিন্তু এই বিষয়ে যদি সুস্পষ্ট সংজ্ঞায়িত না থাকে, সুস্পষ্ট সংজ্ঞায়িত না থাকে, তবে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেয়া স্বাভাবিক। তার মানে উৎপাদন বিভাগকে উৎপাদনের কাজই দেওয়া হবে, আর যে ক্রয় বিভাগ আছে সে তাকে তার কাজটাই শুধুমাত্র সংজ্ঞায়িত করে দেয়া হবে। প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট থাকলে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব কর্তৃত্ব, প্রতিটি বিভাগের দায়িত্ব কর্তৃত্ব যদি সুনির্দিষ্ট করে দেয়া থাকে, তাহলে তারা সহজেই কিন্তু কাজটা বাস্তবায়ন করতে পারে, তারা কাজে ফাঁকি দিতে পারে না, তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য জবাবদিহিতা করা যায়। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার বিষয়টি, 3 নাম্বার পদক্ষেপটি দেখি আমরা কি আছে, যে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা নিরূপণের পর সংগঠন প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ হলো কি, যে নিয়োজিত ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে তাদের দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া। এখন আমি বললাম যে ক্রয় বিভাগের দায়িত্ব কি, উৎপাদন বিভাগের দায়িত্ব কি, এখন দায়িত্ব কর্তৃত্ব কি করা হবে, অর্পণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় বানানটা একটু সংশোধন করে নিও তোমরা, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ করে দেওয়া। যদি তুমি দায়িত্ব ঠিক করে দিলা, কিন্তু সেই দায়িত্ব পালন করার মতো যদি অ্যাবিলিটি, ক্ষমতা, এটা যদি তুমি তাকে প্রয়োগ না দিয়ে দাও, তাহলে কিন্তু তারা কাজ শুরু করতে পারবে না। এক্ষেত্রে দায়িত্ব কর্তৃত্ব সবসময় সমান হওয়া উচিত। এখন কাউকে দায়িত্ব বেশি দেয়া হলো, কাউকে দায়িত্ব কম দেয়া হলো, ফলে কি হচ্ছে, কাজের মধ্যে ভারসাম্য কিন্তু থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এর জন্যই বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে প্রত্যেক ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের দায়িত্ব কর্তৃত্ব যথাযথ বুঝিয়ে দেওয়া হলেও আবার কি হবে, এখানেও কিন্তু জবাবদিহিতা আদায় করে নেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এর ফলে কি হবে, প্রতিষ্ঠানের দক্ষতা এবং গতিশীলতা কিন্তু বৃদ্ধি পাবে, দক্ষতা এবং গতিশীলতা কি পাবে, বৃদ্ধি পাবে। 4 নাম্বার পদক্ষেপটি দেখো তোমরা, যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। আচ্ছা, পারস্পরিক সম্পর্কটা আমরা বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি টিম ওয়ার্ক, সংগঠন কি একদল সংঘবদ্ধ লোকের কর্ম প্রচেষ্টা। তাহলে এই সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ যেটি, সেটি হচ্ছে কি, যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। প্রিয় শিক্ষার্থী, যে কিভাবে হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ আছে, আমরা বলছি এর আগে উপবিভাগ আছে, ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। এক্ষেত্রে কে কার ঊর্ধ্বতন বা কে কার অধস্তন তা ঠিক করা হয়। যে আমরা বলেছিলাম, দেখো যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্তরগুলো বলেছিলাম, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। আবার এখানেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ভাগ থাকে। সেই মনে করো যে একজন উৎপাদন ব্যবস্থাপক আছে, তার নিচে কে আছে, তার নিচে কে আছে, এই সম্পর্কগুলো কি করা হয়, নির্দেশ করা হয়। এক্ষেত্রে ওই যে আমরা বলছি যে এক্ষেত্রে কে ঊর্ধ্বতন কে অধস্তন তা ঠিক করা হয়, কে কার নিকট থেকে নির্দেশ লাভ করবে। এখন সবাই যদি সবাইকে নির্দেশ দেয়, তাহলে কিন্তু কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই কি করা হবে, এক্ষেত্রে যাতে কখনোই দ্বৈত অধীনতার সৃষ্টি না হয়। ওই যে আমরা বলছিলাম যে আদেশের ঐক্যের কথা বলেছিলাম, এর আগে পড়েছিলাম, মনে আছে তোমাদের, ব্যবস্থাপনার মূলনীতিগুলো আমরা এখানেও কিন্তু পড়ে নেব, এখানেও কিন্তু পড়বো কিন্তু। আচ্ছা, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। তাহলে এই যে 4টা পদক্ষেপ, এই 4টা পদক্ষেপ বিশ্লেষণ করলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যে জিনিসটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কাজগুলোকে কি করা হবে, ধারাবাহিকভাবে অনুসরণ করে কি হচ্ছে, কার্যকর সংগঠন গড়ে তোলা হবে। এবং সংগঠন কাঠামো মজবুত এবং শক্তিশালী হলে পরিকল্পনার বাস্তবায়ন এবং উপায় এবং উপকরণের কি করা হবে, কার্যকর ব্যবহারটা নিশ্চিত করা যেতে পারে।
প্রিয় শিক্ষার্থী, মূলত এই সংগঠন প্রক্রিয়ার এই কাজটি যদি কোনো সংগঠন করে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান করে, তাহলে কি হবে? সেই সংগঠনের কি আছে, কাঠামোটা বা ভিত্তিটা মজবুত হবে, ভিত্তিটা মজবুত এবং শক্তিশালী হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন ও উপায় এবং উপকরণ, অর্থাৎ এই যে জন, মাল, মশলা ইত্যাদি ইত্যাদির কথা বলেছিলাম, সেগুলো কি করা হবে? কার্যকর ব্যবহার নিশ্চিত করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের আজকের যে পাঠটি আছে সেটি হচ্ছে, দেখো, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। অর্থাৎ একটি সংগঠন কখন আদর্শ বলে বিবেচিত হয় বা সেটাকে কখন আমরা আদর্শ সংগঠন বলি। দেখো, ১ নাম্বার দেখো, যে উদ্দেশ্য কেন্দ্রিকতা। আমরা বলেছি যে প্রতিটা মানুষ কাজ করে, প্রতিটা সংগঠন কাজ করে, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তুমি আমি সবাই কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করে থাকি। এখন প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ঘিরেই হচ্ছে কার্যক্রম পরিচালিত হওয়াকেই উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। একটি উত্তম সংগঠনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো এটি এমনভাবে বিন্যস্ত ও সংহত করা হয় যাতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মুখ্য ভূমিকা রাখতে পারে। তার মানে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য হবে সেটাই, যেটা অবশ্যই উদ্দেশ্য কেন্দ্রিকতা হবে, অর্থাৎ উদ্দেশ্য ঘিরেই যাবতীয় কাজগুলো বাস্তবায়িত হবে। তাই একটি ভালো সংগঠনে এর কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ ও পারস্পরিক সম্পর্ক নিরূপণে এই উদ্দেশ্যকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ উদ্দেশ্যকে ঘিরেই আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি ২ নাম্বার বিষয়টি, সহজবোধ্যতা। অর্থাৎ সহজে চেনা যায়, বোঝা যায় বা ধারণা লাভ করা যায় কোনো বিষয়ে, এমন গুণগুলোকেই সহজবোধ্যতা বলে। এটি উত্তম সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য। এটি যতদূর সম্ভব সহজবোধ্য হতে হয়। একটা সংগঠন চার্ট দেখেই যাতে বোঝা যায় যে এরপরে এই ব্যক্তি আছে, এরপরে এই ব্যক্তি আছে, এবং সেখানে যাতে এই কাজগুলো, এই ধারণা পেতে যাতে কর্মীদের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না হয়। সংগঠন জটিল হলে সেখানে আদেশ দান, যোগাযোগ, সমন্বয় এবং নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে কিন্তু জটিলতা বা সমস্যার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে কি হয়? দেখো, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যধারা বজায় রাখা যায় না। অর্থাৎ সংগঠন কাঠামো যত সহজ হবে, কর্মীদের নিকট যত সহজবোধ্য হবে, কর্মীরা যত সহজে বুঝতে পারবে, ও আমার বস ইনি, তার বস উনি, আমি এনার কাছে জবাবদিহি, উনি ওনার কাছে জবাবদিহি, আমাকে এই কাজটা করতে হবে, এইভাবে করতে হবে, আমাদেরকে এইভাবে কাজ, এই যে বোঝার ক্ষমতাটা, এটার ফলে কর্মী কিন্তু সহজেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করা যেতে পারে। তারপরে দেখো ৩ নাম্বার হচ্ছে বিশেষায়নের সুযোগ। বিশেষায়ন বলতে আমরা কি বুঝি? বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকেই বিশেষায়নের সুযোগ বলে। এটা উত্তম সংগঠনের প্রতিষ্ঠানের কাজগুলোকে একটি উত্তম সংগঠনে কি করা হবে? প্রতিষ্ঠানের কাজগুলোকে এমনভাবে বিবেচন করা হয় যাতে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানে একজন কর্মী যদি একটা কাজ করে তবে সে ওই একক কাজের দক্ষতা অর্জন করতে পারে। কিন্তু তাকে যদি একই সাথে একাধিক কাজ দেয়া হয় তবে তার পক্ষে কিন্তু এই একাধিক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই সংগঠন কার্য বিভাজন এবং দায়িত্ব কর্তৃত্ব অর্পণকালে এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। প্রিয় শিক্ষার্থী, সেজন্যই বলা হচ্ছে যে সংগঠনে দেখো যে একটা লোক একই কাজ করে, কাজ করতে করতে সে কিন্তু কি হচ্ছে, সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যায়। তারপরে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি ৪ নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব। সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব বলতে আমরা কি বুঝি? কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা এবং দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা।
কোনো ব্যক্তি বা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব কতটা তার সুস্পষ্ট বর্ণনা এবং যথাযথ অনুসরণ এটি একটি ভালো সংগঠনের অন্যতম একটি বৈশিষ্ট্য। প্রতিষ্ঠান যত বড় হোক বা এর কাজ যত জটিল হোক না কেন, প্রতিটা বিভাগ উপবিভাগের দায়িত্ব কর্তৃত্ব যদি, এর আগে আমরা বলছিলাম পদক্ষেপের জায়গায় দেখো দায়িত্ব কর্তৃত্ব যদি সুনির্দিষ্ট থাকে, তাহলে সেখানে একজন আরেকজনের উপর কিন্তু কিছু খবরদারি বলি, মাতাব্বরি বলি, যাই বলি না কেন, এটা কখনোই করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখি আমরা যে এখন আমরা দেখছি যে 5 নাম্বার আছে ভারসাম্যপূর্ণ। ভারসাম্যপূর্ণ। এখন ভারসাম্যপূর্ণ বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থী, এখন দেখি যে কাজের ভারে এবং দায়িত্ব কর্তৃত্বের মাত্রায় সামঞ্জস্য বিধানের হ্যাঁ গুণকে ভারসাম্যপূর্ণ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা দেখি যে ওই যে আমরা একটু আগেই বলছিলাম যে যাকে যে কাজ দেয়া হবে তাকে সেই কাজটা তার করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেই জিনিসটা আগে আমাদেরকে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন একজনকে অধিক দায়িত্ব দেয়া হলো, কর্তৃত্ব দেয়া হলো, ক্ষমতা দেয়া হলো, আর একজনকে কোনো কিছুই দেয়া হলো না, সেক্ষেত্রে কি কাজের ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হতে পারে না। তারপরে দেখো 6 নম্বর যে বিষয়টি আছে, 6 নম্বর হচ্ছে আমাদের কি 6 নম্বর বিষয়টি হচ্ছে আমাদের দেখো যে শৃঙ্খলা ও আনুগত্য। শৃঙ্খলা এবং আনুগত্য এটা যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সংগঠনের ক্ষেত্রে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন? যে অন্যের বশ্যতা স্বীকার বা বাধ্যতার গুণকে আনুগত্য বলে। অর্থাৎ আমরা বলি না স্যার আমি আপনার খুব অনুগত, হ্যাঁ, এটা কি কেন বলি? যে তার প্রতি যে কি করা, আমার যে শ্রদ্ধা ভালোবাসা এগুলোকে বহিঃপ্রকাশ ঘটানো হয়। অন্যদিকে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মান্য করে চলাকে শৃঙ্খলা হিসেবে গণ্য করা হয়ে থাকে। একটি কার্যকর সংগঠনে আনুগত্য ও শৃঙ্খলা ভাবধারা সবসময় কি থাকে, বজায় থাকে। একটা কার্যকর সংগঠন। আবার দেখো প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় প্রত্যেকে যে যার কাজ সম্পাদন করে থাকে। আমরা বলছি যে দায়িত্ব কর্তৃত্ব যখন সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে, সবাই যখন সমানভাবে কাজের ভাগ পেয়ে যাবে, তখন কি হচ্ছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে কাজের মধ্যে একটা শৃঙ্খলাবোধ থাকে। প্রিয় শিক্ষার্থী, এই যে এই কাজটাকে অনেক সময় কি করা হয় যে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই দুটো জিনিস যদি থাকে কোন সংগঠনে, শৃঙ্খলা ও আনুগত্য, তাহলে কি হবে যে এক্ষেত্রে কি হবে, বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ থাকছে না। প্রতিষ্ঠানের জোড়াময় শিকল নীতি অনুসারে, জোড়াময় শিকল মানে কি, যে ওই শিকল মানে কি, এটা আমরা কোথায় পড়েছিলাম, ব্যবসায় ব্যবস্থাপনার মূলনীতি, 14টি মূলনীতির মধ্যে ছিল একটি ছিল জোড়াময় শিকলের নীতি। এখন এই শিকলের নীতিটা এখানে অবশ্যই প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, তাই বলা হয় যে উপরে হতে নিচের দিকে পর্যায়ক্রমে কর্তৃত্ব রেখা প্রবাহিত হয়, প্রত্যেকেই তার ঊর্ধ্বতনের নির্দেশ মানতে বাধ্য থাকে, ফলে আনুগত্যহীনতার কোনো সুযোগ থাকে না। তার মানে নির্দেশ উপরের দিকে নিচের দিকে আসে, উপর থেকে নিচের দিকে আসে, আবার আনুগত্যতা নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকে, জবাবদিহিতাটা নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এই জায়গায় শেষ করছি। এখন এই যে আমরা তিনটা বিষয় শিখেছি, কি কি শিখেছি তার উপর তোমাদের বাড়ির কাজ দেখো। যে প্রথমে হচ্ছে সংগঠন ধারণা কি, বা সংগঠন বলতে কি বোঝো, তোমরা কিন্তু এখন আমার বিশ্বাস খুব ভালো করে বলতে পারবে যে একদল সংঘবদ্ধ লোকের কর্ম প্রচেষ্টাই হচ্ছে সংগঠন। আবার যদি বিস্তারিত বলি কি কি বলবো আমরা, যে প্রতিটি বিভাগ উপবিভাগের দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দেয়া এবং সেই অনুপাতে সবাইকে একত্রিত করাটাই হচ্ছে সংগঠন।
সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ অর্থাৎ যে 4টি পদক্ষেপের কথা বলা হয়েছিল, আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা একটু বিশ্লেষণ করে নিজেরা একটু বিশ্লেষণ করে নিবা। তারপরে 3 নাম্বার আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো। এটাও তোমরা খুব যে 6টি পয়েন্ট আছে, 6টি পয়েন্ট আমি যেভাবে বিশ্লেষণ করেছি এগুলো তোমরা বই থেকে আরো সুন্দর করে পড়ে নেবে এবং পাশাপাশি এটা আরেকবার তোমরা এই ক্লাসগুলো রিভিউ দেখে নিও। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে যা নিয়ে আলোচনা করব তা একটু তোমরা দেখে নাও, যে সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের মূল নীতি, নীতিমালা। এই দুটো বিষয় নিয়ে আমরা আগামী ক্লাস করব। সে সেজন্য তোমাদেরকে কি করতে হবে, সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের নীতিমালাগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে, যাতে আমি যখন পড়াবো তাতে সহজেই বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।